যে অধ্যায়ে আমরা আলোচনা করব সেটা গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা তোদের না হলেই নয়, ইম্পর্টেন্ট জিনিস। যারা প্রথম বর্ষের এবং দ্বিতীয় বর্ষে আছে তারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা তোমরা আমাকে একটু জানিয়ে দাও। সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং ভিডিও একটা লেখাটা ক্লিয়ার আছে কিনা তোমরা আমাকে একটু জানিয়ে দিবে। নাইস সিনারি স্যার, হ্যাঁ ধন্যবাদ। সিনারিটা আমাদের কলেজে ছিল এবং যারা যুক্ত হয়েছে তারা আমাকে একটু জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে যেটা আলোচনা করব বরকীয় সূত্র। তাহলে আমরা একটু জেনে নিই বরকীয় সূত্র কাকে বলে। যে বরকীয় সূত্র আসলে কাকে বলবো সেটা আমরা বলছি যে কোনো উপমুখী রাসায়নিক বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলো সক্রিয় বলের গুণফলের সমানুপাতিক। সক্রিয় বলের গুণফলের সমানুপাতিক অর্থাৎ কোনো উন্মুখী রাসায়নিক বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলো সক্রিয় বলের গুণফলের সমানুপাতিক, সেটি হচ্ছে আমাদের বরকীয় সূত্র। কি বলছে আবার বলি, যে কোনো উন্মুখী রাসায়নিক বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলো সক্রিয় বলের গুণফলের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার হার আমরা সাধারণত বলি যে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির পরিমাণকে বলা হয় রাসায়নিক বিক্রিয়ার হার। এটা আমরা একটা উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে। তোমরা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানিয়ে দিবে আজকে শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, তাহলে আমাকে শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবে। যারা যুক্ত আছে কমেন্ট করে জানিয়ে দিবে যে আমাকে শুনতে পাচ্ছ কিনা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিবে যে হ্যাঁ তাহা যুক্ত হয়েছে, আফসানা জিন্দারা যুক্ত হয়েছে। তাহলে আমরা এই বরকীয় সূত্র বলতে আমরা বোঝাচ্ছি কোনো বহুমুখী রাসায়নিক বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলো সক্রিয় বলের গুণফলের সমানুপাতিক। এখানে সক্রিয় বল বলতে বোঝানো হয়েছে মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপকে বোঝানো হয়েছে। মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপকে বোঝানো হয়েছে শোনা হচ্ছে। তাহলে আমরা ক্লাসে শুরু করি একটা উদাহরণ সহ, তাহলে হয়তো তোমাদের আর একটু ক্লিয়ার হবে। আমি যদি বলি যে একটা উদাহরণ টাইনি মনে করি, একটি উদাহরণ, হ্যাঁ একটা উদাহরণ টাইলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে বরকীয় সূত্র। মনে করি একটি উন্মুখী বিক্রিয়া আমরা যদি মনে করি যে একটি উন্মুখী বিক্রিয়া মনে করি আমরা A প্লাস B, উন্মুখী চিহ্ন দিব, পরে দিব আমরা C প্লাস D। আমরা একটা উন্মুখী মনে করি একটি উন্মুখী বিক্রিয়া হচ্ছে আমাদের A প্লাস B, উৎপাদ হচ্ছে C প্লাস D। তাহলে বরকীয় সূত্র আমরা যেটা বলতে চাচ্ছি যে একটি উন্মুখী বিক্রিয়া হার ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলো সক্রিয় বলের গুণফলের সমানুপাতিক। তাহলে তোমরা এই বিক্রিয়াটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে A প্লাস B উৎপন্ন হচ্ছে আমার C প্লাস D। তাই এখানে আমাদের বিক্রিয়ক হচ্ছে A B এবং উৎপাদ হচ্ছে C D। আমরা যদি মনে করি আবার দড়ি বিক্রিয়কের ঘনমাত্রা মোলার ঘনমাত্রা A এবং B এর মোলার ঘনমাত্রা B এবং C এর মোলার ঘনমাত্রা C এবং D এর মোলার ঘনমাত্রা আমরা যদি D দ্বারা প্রকাশ করি, মনে রাখবে এই মোলার ঘনমাত্রাকে আমরা তার ব্রেকেট দ্বারা প্রকাশ করি। A এর মোলার ঘনমাত্রা তার ব্রেকেট A, B এর মোলার ঘনমাত্রা তার ব্রেকেট B, C এর ঘনমাত্রা হচ্ছে তার ব্রেকেট C এবং D এর হচ্ছে তার ব্রেকেট D। তাহলে মোলার ঘনমাত্রাকে সাধারণত আমরা এই তার ব্রেকেট দিয়ে প্রকাশ করি অথবা C এর দ্বারা প্রকাশ করতে পারি। মোলার ঘনমাত্রাকে আমরা C এ অথবা আমরা তার ব্রেকেট A দ্বারা প্রকাশ করতে পারি। মনে রাখবেন মোলার ঘনমাত্রাকে আমরা দুটো দ্বারা প্রকাশ করি, এটা CA অর্থাৎ কনসেন্ট্রেশন অফ A এবং তার ব্রেকেট দিয়ে আমরা মোলার ঘনমাত্রাকে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে
আমরা যদি বলি যে সম্মুখ দিকের ক্ষেত্রে সম্মুখ দিকের বিক্রিয়ার হার, আমরা যদি বলি সম্মুখ দিকে বিক্রিয়ার হার যে আমরা RF রেট অফ ফর্মস, সম্মুখ দিকের বিক্রিয়ার হার যদি আমরা RF ধরি, RF হলে আমরা বলছি বিক্রিয়ার হার যদি আমরা ওদিকে চিন্তা করি যে একটা বিক্রিয়ার সামনের দিকে অগ্রসর হয় তখন তাকে বলা হয় সম্মুখ দিকের বিক্রিয়ার হার, আর ওদিকে আসি তাহলে বলা হয় পশ্চাৎ দিকের বিক্রিয়া হার। সামনের দিকে অগ্রসর হলে তাকে বলা হয় সম্মুখবর্তী বিক্রিয়া, আর যদি বিক্রিয়াটা পশ্চাৎ দিকে সংঘটিত হয় তাহলে বলা হয় কি পশ্চাৎবর্তী বিক্রিয়া। তাহলে আমরা বলছি সম্মুখ দিকের বিক্রিয়ার হার যদি RF হয়, RF হলে তাহলে বলক্রিয়া সূত্র অনুসারে বলক্রিয়া সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, সূত্র অনুসারে আমরা লিখব বলক্রিয়া সূত্র অনুসারে লিখব আমরা RF সমানুপাতিক বলছি বিক্রিয়ার হার উপস্থিত বিক্রিয়গুলো। তাহলে সম্মুখ দিকে গেলে উপস্থিত বিক্রিয়া হবে A এবং B, সম্মুখ দিকে গেলে A এবং B। তাহলে সম্মুখ দিকের বিক্রিয়ার হার RF করে আমাদের বলি মোলার ঘনমাত্রা A বিক্রিয়ক ইনটু মোলার ঘনমাত্রা B বিক্রিয়ক, মোলার ঘনমাত্রা B বিক্রিয়ক। এখন আমরা যদি এটা RF ইকুয়াল টু দিয়ে যদি আমরা একটি সমানুপাতিক চিহ্ন দিই K1, এই সমানুপাতিক তুলতে গেলে আমরা যদি সমানুপাতিক চিহ্ন দিই K1 তাহলে হবে A ইনটু B। তাহলে এখানে K1 টা একটি সমানুপাতিক ধ্রুবক, একে আমরা 1 নং সমীকরণ দ্বারা লিখে দিলাম। এটাকে আমরা বললাম কি 1 নং সমীকরণ, এটাকে আমরা বললাম 1 নং সমীকরণ। ঠিক আছে, আমি এটা আবার বলতেছি যে আমাদের প্রশ্ন হচ্ছে বলক্রিয়া সূত্র। বলক্রিয়া সূত্রটা হচ্ছে যে কোনো একটি উভমুখী রাসায়নিক বিক্রিয়ার হার উপস্থিত বিক্রিয়কগুলো সক্রিয় বলের গুণফলের সমানুপাতিক। তাহলে সক্রিয় বল বলতে আমরা বোঝাচ্ছি মোলার ঘনমাত্রা অথবা আংশিক চাপকে বোঝানো হচ্ছে, যেখানে মোলার ঘনমাত্রা হচ্ছে CA অথবা তার ব্র্যাকেট এ দ্বারা আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, এখন আমরা যদি মনে করি যে একটি বিক্রিয়া ধরে নিলাম A প্লাস B বিক্রিয়ক এবং C প্লাস D হচ্ছে উৎপাদ, তাহলে আমাদের হবে সম্মুখ দিকে ধরি এর মোলার ঘনমাত্রা তার ব্র্যাকেট A এবং B এর মোলার ঘনমাত্রা তার ব্র্যাকেট B এবং C এর মোলার ঘনমাত্রা তার ব্র্যাকেট C, D এর ঘনমাত্রা তার ব্র্যাকেট D। তাহলে আমরা যদি বলি যে সম্মুখ দিকের বিক্রিয়ার হার RF ফলে কি হলে RF ফলে বলক্রিয়া সূত্র অনুসারে যে বিক্রিয়ার হার সমানুপাতিক ওই সময় উপস্থিত, যদি সামনের দিকে যাই তাহলে বিক্রিয়ক হবে A এবং B, তাহলে ওই সময় উপস্থিত বিক্রিয়ক হচ্ছে A এবং B, তাহলে A ঘনমাত্রা B ঘনমাত্রা ইকুয়াল টু আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমরা এটা K ধ্রুবক ধরে আমরা জানি, তাহলে A ইনটু B, এটা হচ্ছে 1 নং বিক্রিয়া। ঠিক আছে, এরপরে আমরা যদি এটাকে বিপরীতক্রমে বিক্রিয়া বলি যে পশ্চাৎ দিকের বিক্রিয়া, আমরা যদি হিসাব করি পশ্চাৎ দিকের বিক্রিয়া, আমরা যদি হিসাব করি পশ্চাৎ, যে আমরা এটাকে বলি পশ্চাৎ মানে পিছনের দিকে বিক্রিয়া, পশ্চাৎ দিকের বিক্রিয়ার হার RB হলে ব্যাক RB হলে পশ্চাৎ দিকের বিক্রিয়ার হার RB যদি আমরা বলি, পশ্চাৎ দিকের বিক্রিয়ার হার আমরা যদি বলি RB, আমরা এটাকে লিখি RB হলে আমরা লিখতে পারবো RB, তাহলে পশ্চাৎ দিকে মানে উল্টা দিকে আসবে, যখন এই পশ্চাৎ দিকে আসবে তখন বিক্রিয়ক হবে C আর কি D, তাহলে হবে পশ্চাৎ দিকে তার ব্র্যাকেট C ইনটু তার ব্র্যাকেট কি D, তার ব্র্যাকেট C ইনটু তার ব্র্যাকেট D, কারণ আমরা বলছি পশ্চাৎ দিকে কোন দিকে বিক্রিয়া হার পশ্চাৎ দিকে বিক্রিয়া তার ব্র্যাকেট C এবং তার ব্র্যাকেট D, এবং এটাকে যদি আমরা তুলে দেই হবে K2, একটা ধ্রুবক তুলে দিলাম K2 ইনটু C ইনটু হবে আমাদের D। এই হচ্ছে আমাদের বলক্রিয়া সূত্রের একটা গাণিতিক রূপ, এটা দিলাম আমরা 2 নং, দিলাম আমরা এটাকে 2 নং বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার সাথে সাথে তোমরা খাতায় লিখতেছো নিশ্চয়ই, এবং যারা আমার সাথে যুক্ত আছো তারা একটু কমেন্ট করে জানাবে তোমরা খাতায় লিখতে পারতেছো কিনা বা তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা।
হ্যাঁ, কোনো প্রশ্ন আছে কিনা তোমাকে আমাকে জানিয়ে দাও, যে বরকে সূত্রটা আমি স্ক্রিনটা ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, মার্জানা বলেছে, বুঝেছি। হ্যাঁ, ধন্যবাদ মার্জানা। যারা আমার সাথে যুক্ত আছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দিবে যে আমরা এটা বুঝতে পেরেছি কিনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই হ্যাঁ, বরকের সূত্র আমরা যেটা বোঝার চেষ্টা করেছি, যে আমরা বলেছি বরকের সূত্র একটা বিক্রিয়ক এবং উৎপাদ দুদিক থেকে হয়। যদি সম্মুখ দিকে হয় তাহলে আমাদের সম্মুখবর্তী বিক্রিয়া, আর যদি পশ্চাৎ দিকে হয় তাহলে পশ্চাৎবর্তী বিক্রিয়া। এখন আমরা যে কথা দেখবো, সাম্য অবস্থা কি লিখবো আমরা? সাম্য অবস্থা, সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় বিক্রিয়ার হার, সাম্য অবস্থা যদি একটা বিক্রিয়া থাকে তাহলে বিক্রিয়ার পশ্চাৎ দিকের সম্মুখ দিকের বিক্রিয়ার হার এবং পশ্চাৎ দিকের বিক্রিয়ার কি হয়? সমান হয়। আমরা যদি সাম্য অবস্থায় যদি একটা বিক্রিয়া সাম্য অবস্থা অর্জন করে, সাম্য অবস্থা অর্জন করলে এই বিক্রিয়ার সম্মুখ দিকে বিক্রিয়ার হার এবং পশ্চাৎ দিকে বিক্রিয়ার হার দুটো কি হয়? সমান হয়। সেটা আমরা একটু জানি যে একটা বিক্রিয়া যখন সাম্য অবস্থা অর্জিত হয় তখন সেই বিক্রিয়ার সম্মুখ দিকের হার এবং পশ্চাৎ দিকের বিক্রিয়ার হার কি সমান হয়। তাহলে যদি সমান হয় তাহলে RF এর মান দেওয়া আছে K1AB আর RB এর মান দেওয়া আছে KAB। তোমরা যদি প্রশ্ন আমাকে করার থাকে তাহলে এখন প্রশ্ন করতে পারো। আমি একটু স্ক্রিনটা মোছার চেষ্টা করব, তোমাদের একটু দ্রুত আমাকে বলে দিতে পারো যে কারো কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে? তাহলে আমরা একটু এই মানটা বসাতে পারি। তোমরা যেহেতু আমরা যদি বসাই তাহলে আমরা বসাই আরবি এবং RF এর মান আমি বর্গের সূত্রে উঠে গেছি, আমরা একটু তুলে দিব। তাহলে আমরা যদি বলি যে আরবি এবং RF এর মানটা বসানোর চেষ্টা করব বর্গের সূত্র অনুসারে, দেখো তাহলে আমরা যদি এখানে মানটা বসাই, আরবি এর মান RF এর মান দেওয়া আছে, যে RF এর মান হচ্ছে আমাদের এখানে RF, আমরা একটু জানি RF ইকুয়াল টু কি হবে? RB। RF ইকুয়াল টু RB আমরা নিশ্চিত পেয়েছি, RF ইকুয়াল টু RB সূত্র আমরা পেয়েছি। তাহলে RF এর মান আমরা যদি বলি যে RF আমরা জানি K1A ইনটু B, K ইনটু B, এবং RB এর মান হচ্ছে আমাদের K2C ইনটু আমাদের হচ্ছে D, C ইনটু D। এটাই হচ্ছে আমাদের RF এবং RB এর মান। ঠিক আছে? এরপরে আমরা যদি এটাকে একটু K1, এই K1টাকে আমরা একটু নিচে রাখলাম, এই K2টাকে আমরা ভাগ করে দিই, K1 আর কি K2, তাহলে আমাদের লিখতে পারবো C ইনটু হবে আমাদের D, C ইনটু D, আর নিচে হবে আমাদের এই সংখ্যাটা যদি আমরা নিচে নিই তাহলে হবে A ইনটু B, A ইনটু B হবে আমাদের। তাহলে আমরা এই সূত্রটা আমরা একটু পেয়ে দিতে পারি। দেখো এখানে RF এবং RB এর মান যদি আমরা বসাই, উপরে আমরা দেখেছি RF এবং RB এর মান আমরা দেখেছি, এই RF এবং RB এর মান এখানে হচ্ছে এই RF RB সাম্য অবস্থার সমান হয়। RF হচ্ছে সম্মুখ দিকের বিক্রিয়ার হার, পশ্চাৎ দিকের বিক্রিয়ার হার। তাহলে RF এর মান আমরা জানি K1A ইনটু B, তাহলে আমরা লিখলাম K1A ইনটু B, এবং RB এর মান হচ্ছে K2C ইনটু B, K2C ইনটু B লিখলাম। তাহলে আমরা হলো এখানে K1 রাখলাম এবং এই K2 যেটা আছে সেটা নিচে নিয়ে নিলাম, নিচে যদি নিয়ে নিই তাহলে উপরে থাকবে C ইনটু D আর এই A ইনটু B হবে নিচে। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের একটা বর্গের সূত্র, গাণিতিক রূপ। তোমরা যারা যুক্ত আছো তারা অবশ্যই, তাহলে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বললে তোমরা হয়তো একটু ক্লিয়ার হবে, আর একটু ক্লিয়ার হবে, আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাদের আজকে পেয়েছি যেটা, এবং কারো কোনো প্রশ্ন আছে কিনা শিক্ষার্থী যারা যুক্ত আছে তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবে। এখন আমরা যদি এটাকে একটু মডিফাই করি তাহলে আমরা সমীকরণটাকে সামনের দিকে আমরা এটা লিখতে মুছে দিই আমরা
যে আমরা এটাকে মুছে দিই তাহলে আমরা এখানে লিখতে পারবো যেটা যে এখানে কে আমরা যদি বলি যে এই পাশে আমরা যদি একটু সীমানা টানি k1 এই k1 বাই k2 দুটোই হচ্ছে একটা ধ্রুবক। এই ধ্রুবককে আমরা যদি বলি kc, যেহেতু মোলার ঘনমাত্রা এই ধ্রুবককে আমরা বলতে পারি কি kc, কি বলতে পারি kc। আর এই kc বলে আমরা সাম্যাঙ্ক ধ্রুবক, কি বলবো আমরা এটাকে সাম্যাঙ্ক ধ্রুবক বলবো এটাকে। এই kc কে আমরা বলবো কি সাম্যাঙ্ক ধ্রুবক। আমরা একটু আবার বলছি, যখনই এটাকে আমরা এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি যে সাম্যাঙ্ক ধ্রুবক, এটাকে আমরা বলি সাম্যাঙ্ক ধ্রুবক। কেসি বলি আমরা কি সাম্যাঙ্ক ধ্রুবক বলি, যে আমরা দুটাকে দড়ি, এখানে আমরা লিখতে পারি দড়ি, ঠিক আছে দড়ি। এখানে একটা দুটো ধ্রুবক আছে, একটা হচ্ছে k1, এখানে k1 এবং k2 দুটো ধ্রুবক আছে, একটা k1 এবং k2। এই k1 k2 কে আমরা যদি বলি kc, যাকে বলে আমরা সাম্যাঙ্ক ধ্রুবক। কি বলে আমরা সাম্যাঙ্ক ধ্রুবক বললে আমাদের হবে এটা এই k1 k2 দ্বারা আমরা লিখতে পারি kc, কি লিখতে পারি আমরা kc, মানে মোলার ঘনমাত্রার ক্ষেত্রে kc। আর এদিকে হবে c ইনটু হবে আমাদের d, c ইনটু d। আর এটা হবে আমাদের a ইনটু b, a ইনটু b। তাহলে a ইনটু b, তাহলে এটাই হলো আমাদের kc বা সাম্যাঙ্ক ধ্রুবকের রাশিমালা। এটাকে আমরা আরেকটু মডিফাই করে যদি লিখি তাহলে এটাকে আমরা লিখতে পারি c টাকে আমরা লিখতে পারি এটা লিখতে পারি। আমি আগে বলেছিলাম যে তার ব্যাকে দিয়ে প্রকাশ করা যায় অথবা c দিয়ে প্রকাশ করা যায়, ইনটু c d দিয়ে প্রকাশ করা যায়, c a দিয়ে প্রকাশ করা যায়, ইনটু c b এটা দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের এই kc মোলার ঘনমাত্রার ক্ষেত্রে বর্গের সূত্রের সমীকরণ। তার মানে উপরে হচ্ছে আমাদের বিক্রয় আর নিচে হচ্ছে আমাদের কি উৎপাদ। তাহলে এই kc কাকে বলবো যে বিক্রয় এবং উৎপাদ, বিক্রয় এবং উৎপাদের মোলার ঘনমাত্রা এটা এবং এটা দুটো যে কোনো একটা দিয়ে আমরা সমীকরণে প্রকাশ করতে পারি। তাহলে আমরা বুঝে গেলাম kc। অনুরূপভাবে আমরা যদি বলি অনুরূপভাবে আমরা p এর ক্ষেত্রে লিখতে পারি। অনুরূপভাবে p এর ক্ষেত্রে আমরা যদি লিখি যে p এর ক্ষেত্রে আমরা যদি লিখি kp, আমরা যদি লিখি kp, kc এর জায়গায় যদি আমরা kp লিখি তাহলে আমরা হবে এখানে একই ভাবে হবে উৎপাদ pc ইনটু হবে আমাদের pd, আর এটা হবে pa ইনটু হবে আমাদের pb। এভাবে লিখতে পারি kc আংশিক চাপ। kc কি বলবো kc হচ্ছে মোলার ঘনমাত্রার ক্ষেত্রে আর এটা হচ্ছে আমাদের আংশিক চাপের ক্ষেত্রে। তাহলে আংশিক চাপের ক্ষেত্রে এই cd ছিল উৎপাদ এবং ba ছিল বিক্রয়। এভাবে আমরা kp এবং kc এর ক্ষেত্রে একটা বর্গীয় সমীকরণ আমরা প্রতিষ্ঠা করতে পারি। তাহলে kc এবং kp আমরা কাকে বলবো সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। তোমরা অবশ্যই প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে প্রশ্নের উত্তর প্রশ্ন করার চেষ্টা করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। না হয়তো তোমরা পরে রেকর্ড দিকেও তোমরা নিয়ে নিতে পারো যে আমাদের আজকের এই ক্লাসে যারা যুক্ত আছো। আমরা বলার চেষ্টা করি একটু আবার বলি, দেখো যে আমরা যদি এখানে এই আরপি অর্থাৎ সম্মুখ দিকের বিক্রিয়া হার এবং পশ্চাৎ দিকের বিক্রিয়া হার দুটো নিলাম, দুটো নেওয়ার ক্ষেত্রে আমরা যদি বলি k1 এবং k2 এর মান দেওয়া আছে আগে থেকে বিক্রিয়া থেকে নিয়ে নিব, বিক্রিয়া নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে k1 আর এখানে k2 টা আমরা যেটা আছে নিচে নিয়ে নিলাম, তাহলে k1 বাই k2 আর a ইনটু b এটা নিচে যাবে a ইনটু b বিক্রিয়া, তাহলে আমাদের উপরে হচ্ছে c ইনটু d a ইনটু b। এখন আমাদের প্রশ্ন হচ্ছে k1 k2 দুটোই ধ্রুবক, k1 এবং k2 দুটো যেহেতু ধ্রুবক সেহেতু আমরা k1 k2 কে আমরা লিখতে পারি কি kc, কি লিখতে পারি আমরা kc। এই kc কে আমরা বলি সাম্যাঙ্ক ধ্রুবক, কি বলি আমরা সাম্যাঙ্ক ধ্রুবক। তাহলে এই ধ্রুবকগুলোকে আমরা লিখলাম kc, তাহলে kc কোনটা আমরা হলো c ইনটু b, c ইনটু d আর a ইনটু b ঘনমাত্রা, এবং এটাকে আমরা লিখতে পারি c। আমি আগে বলেছি এটাকে তাপ ব্রেকেট দিয়ে লেখা যায় অথবা cc দিয়ে লেখা যায়, দুটো দিয়ে মোলার ঘনমাত্রা দুটো লেখা যায়।
তার ব্রেকেট যদি লেখা যায় সিসি যদি লেখা যায় তাহলে সি মোলার ঘনমাত্রা, ডি মোলার ঘনমাত্রা এবং এর মোলার ঘনমাত্রা আর কি সি বি মোলার ঘনমাত্রা, এটাকেও লিখতে পারি। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের কি কেসিএর সমীকরণ। এটা কেসিএর সমীকরণ, এটা কি কেসিএর সমীকরণ, দুটোই লেখা যায়। এখন আমরা কেসি হচ্ছে মোলার ঘনমাত্রা। এখন যদি আমরা এটাকে কেপি তে লিখি অনুরূপ ভাবে কেপি তে, তাহলে পি এসি এর জায়গা পি হবে আংশিক চাপ, সি এর আংশিক চাপ, বি এর আংশিক চাপ, পি এর আংশিক চাপ এবং পি আংশিক চাপ এবং পি এর আংশিক চাপ। এটা হবে আংশিক চাপের ক্ষেত্রে আর এটা হবে মোলার ঘনমাত্রার ক্ষেত্রে। তাহলে এটা আমরা যদি বলি কেসি কাকে বলে, কেসি হচ্ছে উৎপাদনের মোলার ঘনমাত্রা এবং বিক্রয়কের মোলার ঘনমাত্রার অনুপাতকে আমরা বলি কি কেসি। তাহলে আমরা কেসি এবং কেপি মান বের করতে পারলাম। আর এটা হচ্ছে উৎপাদের আংশিক চাপ এবং বিক্রয়কের কি আংশিক চাপ হবে কেপি। তাহলে কেপি এবং কেসি নিয়ে আমরা আশা করি এটা বোঝার চেষ্টা করেছি, বুঝেছি ধন্যবাদ যারা যুক্ত আছো। এরপরে আমি যদি আরেকটা সমীকরণ দিই, তাহলে এই কেসি বলতে আমরা যেটা বুঝি যে উৎপাদের মোলার ঘনমাত্রা উপরে হবে এবং বিক্রয়ের মোলার ঘনমাত্রা নিচে হবে, সেটা হচ্ছে কেসি। এখন আমি যদি একটা সমীকরণ লেখার চেষ্টা করি, আমি যদি লিখি H2 + I2 = উন্মুখী বিক্রিয়া 2HI, যদি বলি এ কেসি এর সমীকরণ লিখো, এ কেসি এবং কেপি এর সমীকরণ লিখো। কেসি ও কেপি এর উদাহরণ 1 কেপি এর সমীকরণ লিখো, সমীকরণ লিখো। এটা যদি আমি প্রশ্ন করি যে H2I2 2HI এর কেসি এবং কেপি এর সমীকরণ লিখো। আমরা যদি এটা বলার চেষ্টা করি তাহলে তোমরা দেখো যে যারা আমার সাথে যুক্ত থাকবে তারা অবশ্যই এটা বুঝতে পারবে যে আমরা জানি তারপর প্রথমে লিখব কেসি, কি লিখব আমরা কেসি সমীকরণ। কেসি করব আমরা বলেছি যখন আমরা লিখি কেসি, কেসি হবে অর্থাৎ উৎপাদ হবে উপরের দিকে, উৎপাদ হবে উপরে এবং নিচে হবে কি বিক্রয়। তাহলে উৎপাদ কোনটা আছে আমার, উৎপাদ আছে আমার HI, উৎপাদ আছে আমার HI দিয়ে আমরা তার ব্র্যাকেট দিয়ে লিখে দেব, এটাকে আমরা লিখব তার ব্র্যাকেট। তার ব্র্যাকেট দিয়ে আমরা HI এর মোলার ঘনমাত্রা এবং যেহেতু 2 আছে সংখ্যাটা, এই সংখ্যাটা হবে আমার পাওয়ার, সংখ্যাটা হবে আমার পাওয়ার হবে, সংখ্যাটা কি হবে পাওয়ার হবে। আর নিচে আছে আমাদের কি H2 বিক্রয়, নিচে হবে বিক্রয় ইনটু এটা হবে তার ব্র্যাকেট I2। এটাই হচ্ছে আমাদের কেসি এর কি সমীকরণ। আমরা দেখে নাও যেটা হচ্ছে আমাদের কেসি এর সমীকরণ। আমরা লিখলাম কেসি, কেসি তো আমরা জানি যে কেসি এর সমীকরণ লিখতে বলছে যে কেসি তার ব্র্যাকেট, আমরা লিখলাম কি তার ব্র্যাকেট লিখলাম আমরা HI হাইড্রোজেন আয়োডাইড, HI হাইড্রোজেন আয়োডাইড এবং এই যে সংখ্যাটা, এই যে সামনে যে সংখ্যাটা দেখবে মোলার, এটা আমাদের উপরে পাওয়ার হবে, উপরে কি হবে পাওয়ার হবে আর নিচে হবে H2 বিক্রয় আর হচ্ছে ইনটু I2 বিক্রয়। এটা হচ্ছে আমাদের কেসি সমীকরণ, ঠিক আছে। এরপরে আমরা দেখব এবং আরেকটা হচ্ছে আমাদের কেপি। দেখো একই জিনিস তোমরা একটা আমাকে বলো কেপি। তাহলে উৎপাদ কেপি যদি লিখি তাহলে আমার হবে পি, কি হবে PHI, নিচে হবে বেস আকারে নিচে হবে পি আর এই সংখ্যাটা হবে পাওয়ার, এই সংখ্যাটা হবে কি পাওয়ার আর নিচে হবে PH2 ইনটু PI2 মানে বিক্রয়, PH2 এবং এটা হবে কি PI2 বিক্রয় আর উপরে হবে উৎপাদ PHI হাইড্রোজেন আয়োডাইড এবং এই যে সংখ্যাটা আছে সংখ্যাটাকে কি হবে পাওয়ার হবে। এটাই হচ্ছে আমাদের কেপি কেসি সমীকরণ। খুব সিম্পল ভাবে আমরা এই কেপি কেসি সমীকরণ লিখতে পারি। আর এই কেপি কেসি সমীকরণ লেখার মাধ্যমে আমাদের চতুর্থ অধ্যায় কিন্তু শুরু হয়। তাহলে আমরা যদি এটা যদি লিখি তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমি আরেকটা সমীকরণ যদি আমি এটা আনার চেষ্টা করি তাহলে হয়তো আমাদের জন্য আরেকটু ক্লিয়ার হবে। কেপি কেসি আমরা আরেকটা সমীকরণ টানার চেষ্টা করব, ঠিক আছে। আরেকটা সমীকরণ যদি আমরা টানার চেষ্টা করি তাহলে হবে দেখো তোমরা একটু যে আমি যদি বলি আরেকটা উদাহরণ 2 যে N2 + 3H2 উন্মুখী চিহ্ন অবশ্যই হবে, এটা হবে 2NH3 অ্যামোনিয়া, 2NH3 অ্যামোনিয়া এর কেপি কেসি সমীকরণ লিখো, এর কেপি এবং কেসি এর সমীকরণ লিখো।
এর কেসি সমীকরণ লিখো। আমরা যদি প্রশ্ন করি এর কেসি ও কেপি এর সমীকরণ লিখো, দেখো যদি আমরা এটা লেখার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে তোমাদের, যে তোমাদের জন্য ক্লিয়ার হবে। তাহলে আমরা এটি শুরু করি, দেখি। প্রথমে আমরা বলবো কেসি তোমরা নিজেরা বলার চেষ্টা করবে, যে নিজেরা আগে লেখার চেষ্টা করো, দেখো আমার সাথে পরে মিলে কিনা তোমাদের উত্তরটা। তো আমরা আগে বলেছি কেসি যখন লিখবো তখন উপরে লিখবো উৎপাদ, নিচে লিখবো বিক্রয়ক। তাহলে কেসি লিখলাম, উপরে উৎপাদ কি আছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া আমরা কিভাবে লিখবো, তার ব্র্যাকেট দিয়ে, তার ব্র্যাকেটের ভিতরে হবে NH3 অ্যামোনিয়া। আমরা আগে বলেছি যেহেতু এখানে একটি সংখ্যা আছে, ঠিক আছে, মূল সংখ্যা আছে, এই মূল সংখ্যাটা হবে পাওয়ার NH2, মূল সংখ্যাটা কি হবে পাওয়ার। তারপর তার ব্র্যাকেট NH2 লিখলাম, এরপর নিচে হবে বিক্রয়ক, এখানে আছে আমার নাইট্রোজেন, তার ব্র্যাকেট নাইট্রোজেন ইনটু কি হবে ইনটু, এখানে আছে আমাদের বিক্রয়ক আছে হাইড্রোজেন H2, এখানে দেখো একটা মূল সংখ্যা আছে 3, এই 3টা হবে আমাদের কি পাওয়ার, এই হলো আমাদের কেসির সমীকরণ। এই বিক্রিয়ার সাহায্যে আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যদি আরেকটা কেপি লিখি, তাহলে কেপি ইকুয়াল টু আমরা লিখবো কেপি, এটা হচ্ছে মোলার ঘনমাত্রার ক্ষেত্রে কেসি, আর এটা হচ্ছে আংশিক চাপের ক্ষেত্রে কেপি। তাহলে আমরা এটাকে লিখবো যে পি NH3 লিখার ক্ষেত্রে খেয়াল করবে নিচের দিকে হয় কিনা, উপর অনেক সময় উপর লিখতে পারে, অনেকে ভুল হয়। তাহলে এই সংখ্যাটা হচ্ছে 2, এই 2টা হবে আমাদের পাওয়ার, আর Pn2 আংশিক ঘনমাত্রা চাপ, এটা হচ্ছে Pn2 ইনটু PH2, আর এখানে 3 আছে, এই 3টা কি হবে আমাদের পাওয়ার। এই হচ্ছে আমাদের কেপি এবং কেসি সমীকরণ, ঠিক আছে। আশা করি আমরা বোঝার চেষ্টা করেছি যে কেপি কেসি আমরা সমীকরণটা লেখার চেষ্টা করেছি। ঠিক আছে, তাহলে আমরা এই কেপি কেসি সমীকরণ লিখতে পারলাম। এখন আমরা যদি আরেকটা সমীকরণ দেই তাহলে তোমাদের আরেকটু হয়তো ক্লিয়ার হবে। আমি আরেকটা সমীকরণ দেওয়ার চেষ্টা করব, আমাদের বইয়ে আছে, তোমরা বইয়ে দেখবে প্রায় লেখা আছে। আমি যদি 3 নম্বর উদাহরণ দেই তাহলে আমরা বলবো PCl5, PCl5 বিক্রিয়া করে উৎপন্ন হয় PCl3 প্লাস কি হবে Cl2, এই বিক্রিয়ার কেপি কেসি লিখো, ঠিক আছে। তাহলে তোমরা আশা করি চেষ্টা করবে তোমরা কেপি কেসি লিখো। তাহলে আমরা যদি লিখি কেসি, প্রথমে লিখবো আমরা কেসি, তাহলে কেসি করলে আমরা কি লিখব, কেসি মানে মোলার ঘনমাত্রা, দেখো মানে সাম্যাঙ্ক ধ্রুবক। তাহলে কেসি হচ্ছে আমাদের উৎপাদের মোলার ঘনত্ব, উৎপাদ কোনটা PCl, তার ব্র্যাকেট PCl3 ইনটু তার ব্র্যাকেট Cl2, এটা আমরা দিলাম। এরপর হচ্ছে আমাদের উৎপাদ হবে PCl5, এখানে কোনো মূল সংখ্যা নেই, এইজন্য এটা মূল সংখ্যা কোনো পাওয়ার হবে না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কেপি কেসি। এরপর আমরা যদি কেপি লিখি একই আগের মতো, তাহলে আমরা লিখবো পি, লিখবো PCl3 ইনটু, এখানে উৎপাদ আরেকটা আছে Cl2, এখানে আমরা লিখবো PCl5। তাহলে উপরে হলো উৎপাদ, উপরে লিখবো উৎপাদ লিখলাম, আর লিখলাম আমরা দুটো উৎপাদ লিখলাম, আর একটা বিক্রয় লিখলাম। এই হচ্ছে আমাদের কেপি কেসি সমীকরণ, ঠিক আছে। তাহলে আমরা এটা আশা করি বুঝতে পেরেছি। এখন আমাদের আরেকটা প্রশ্ন যদি আমরা টানি তাহলে হয়তো আমাদের আরেকটু, তাহলে আমরা আশা করি কেপি কেসি বুঝতে পারলাম। এরপরে আমরা যদি বলি যে একটা বিক্রিয়ার মাধ্যমে কোনটা কেপি কেসি এর মান বেশি, তোমরা দেখো এটা আর বলে আমরা শেষ করে দিব। আমি যদি একটা সমীকরণ লিখি যে N2 প্লাস O2 বিক্রিয়া করে উৎপন্ন হলো NO2, NO উৎপন্ন হলো, এই বিক্রিয়া এর কেসি এর মান, এর কেসি ইকুয়াল টু 2.5 × 10⁻² হলে বিক্রয়ক এবং উৎপাদক নির্ণয় করো। হলে বিক্রয়ক ও
উৎপাদ উৎপাদ কোনটি বেশি, উৎপাদের মধ্যে উৎপাদের বিক্রয় ও উৎপাদ নির্ণয় করো। কত? বিক্রয় উৎপাদের মান নির্ণয় করো। মান নির্ণয় করো, এরকম একটা প্রশ্ন আমাকে দিয়ে দিল মনে করো, ঠিক আছে? এরকম একটা প্রশ্ন দিল যে M2 O2 আর NO এর কেসের মান হচ্ছে 2.5 × 10⁻², তবে বিক্রয় ও উৎপাদের মান নির্ণয় করো, মানে বিক্রয় এবং উৎপাদ কত হবে। তাহলে আমরা খুব সিম্পল, খুব সহজে আমরা বের করতে পারি। তাহলে আমরা প্রথমে সমীকরণটি লিখব। সমীকরণটি কি আমাদের? প্রথমে লিখব আমরা জানি এই সমীকরণের মধ্যে আমরা জানি কেপি কেসি ইকুয়াল টু আমরা লিখতে পারি প্রথমে উৎপাদ হচ্ছে আমাদের NO, এটা হচ্ছে 2 আছে আমাদের, প্রোডাক্ট কি হবে? পাওয়ার হবে। আর নিচে বিক্রয় হচ্ছে আমাদের N2 ইনটু এখানে আছে আমাদের O2, ঠিক আছে? O2 এটা 1 নং বিক্রিয়া দেয়া আছে, আমরা আমরা 1 নং বিক্রিয়া। অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা জানি KC ইকুয়াল টু এত ইনটু এত উৎপাদ। হ্যাঁ, আবার দেওয়া আছে যেটা আছে দেওয়া আছে KC ইকুয়াল টু, দেখো KC ইকুয়াল দেওয়া আছে আমাদের 2.5, কি দেওয়া আছে? 2.5 ইনটু -2 দেওয়া আছে, 2.5 ইনটু -2। এখন এটাকে যদি আমরা KC ইকুয়াল আমরা একটু সাজিয়ে নিই, তাহলে আমরা হবে 2.5, এই যে সংখ্যাটা 10⁻² কি হবে? এখানে উপরে যদি -2 হয়, নিচে লিখি আমরা গুণা করে লিখলে এই -2টা কি হয়ে যাবে? +2, তার মানে হয়ে যাবে কত? 100। তাহলে KC ইকুয়াল টু আমাদের হচ্ছে KC ইকুয়াল টু আমাদের 2.5 ইনটু কত? 100, ইনটু কত হচ্ছে আমাদের? 100। তাহলে আমরা এই সমীকরণ থেকে আমরা এটা পেলাম, এটা পেলাম আমরা 2 নং সমীকরণ। আমরা দুইটা বলি কি 2 নং সমীকরণ লিখলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে 2.5, এই 2.5টাকে আমরা যদি 10⁻², এই -2টাকে আমরা যদি 2.5, যেহেতু এটা ইনভার্সে আছে, ইনভার্সটাকে আমরা নিচে দিলে এটা পাওয়ার হবে। কি হবে? এটা 2 পাওয়ার হবে। আমরা জানি এটা যে মাইনাসে কি হয়? পাওয়ারে হয়। যদি পাওয়ারে হয়ে যায় তাহলে এটা হচ্ছে 10⁻100। এখন দেখো 1 আর 2, 1 আর 2 তুলনা করলে একটা, প্রথমটা হচ্ছে উৎপাদ, উৎপাদের মান হচ্ছে 2.5 এবং এগুলো হচ্ছে বিক্রয়, বিক্রয়ের মান হচ্ছে কত? 100। এখন আমরা লিখতে পারি, যদি আমরা উপরেটা মুছে দেই, এটা মানটা একটা মুছে দিয়ে আমরা যদি লিখি যে 1 ও 2 হতে পাই। দেখো আমরা যদি লিখি 1 ও 2 হতে পাই, 2 নং হতে পাই, 1 ও 2 নং হতে পাই বা সমন্বয় করি, তাহলে এটা হবে আমাদের এটা আর এটা। তাহলে এটা হচ্ছে প্রথম উৎপাদ, এটা হচ্ছে আমাদের কি? উৎপাদ। তাহলে আমরা লিখব উৎপাদ N2 স্কয়ার ইকুয়াল টু, তাহলে এখানে উৎপাদ আর এখানে আছে কি? এই দুটোকে আমরা সমন্বয় করব। এটাকে আমরা কি করব? সমন্বয় করব। দেখো এটা উৎপাদ N2 স্কয়ার আর এটা 2.2, মান হচ্ছে 2.5, এটা মান হচ্ছে 2.5, তাহলে উৎপাদের মান হচ্ছে 2.5। এরপর আমরা লিখব বিক্রয়ক, বিক্রয়ক লিখব আমরা N2 ইনটু O2, N2 ইনটু কি? O2 ইকুয়াল টু এর মান কত আছে আমাদের? 100। অর্থাৎ এই নিচের এটা আর এই নিচের এটা মিলাবো বলতে O2 মানে কত? 100। তাহলে আমরা পেয়ে গেলাম এই দুটো সমীকরণ থেকে এটা উৎপাদের সাথে উৎপাদ মিলালাম, ঠিক আছে? এই উৎপাদের সাথে আমরা উৎপাদ মিলালাম আর এই বিক্রয়ের সাথে আমরা বিক্রয় মিলাম, মিলে দেখো এখানে N2 2.5 আর এখানে N2 O2 ইকুয়াল টু 100। তার মানে উৎপাদ এবং বিক্রয়ের মান আমরা নির্ণয় করে ফেললাম। তাহলে কি হলো আমাদের? বিক্রিয়া, ঠিক আছে? তাহলে হলো উৎপাদ এবং এটা কি? বিক্রয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরকম যে কোনো 2 মার্কের প্রশ্ন আসলে আমাদের আসতে পারে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে আমরা আজকে যারা আমার সাথে যুক্ত ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করব। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা উত্তর দিয়ে দিবে। আজকে এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমরা যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার জন্য। এবং তোমরা এই সম্পর্কে একটু বইও পড়ে নিবে, তাহলে বই অনেকগুলো উদাহরণ আছে, সেই উদাহরণ থেকে তোমরা মানটা বের করবে। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে।